ভয়েস ঠিকঠাক আসছে? একটু জানালে ভালো হতো, কারণ ঝড়ের পর থেকে আমার ব্রডব্যান্ড কাজ করছে না আর, তাই জন্য মোবাইল চালাতে হচ্ছে। কমেন্ট করে প্লিজ একটু বলবে ভয়েসটা ঠিক আসছে কিনা। কেউ একটু জানিও ভয়েসটা আসছে কিনা ঠিকঠাক। ওকে, থ্যাংক ইউ। তো যারা এখন লাইভে আছো বা আসবে, সবাইকে নমস্কার এবং আমার ভালোবাসা জানিয়ে আমি আমার লাইভ শুরু করছি। আর প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই গ্রুপের অ্যাডমিন প্যানেলকে, পুরো অ্যাডমিন যারা আমাকে এই প্ল্যাটফর্মটা করে দিয়েছে, এই লাইভে আসার সুযোগটা করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর সব থেকে বড় কথা, আজকের দিনটায় আট বন্ধন গ্রুপের প্রথম জন্মদিন বলা যেতে পারে। সেই উদ্দেশ্যে এটা একটু গুরুত্বপূর্ণ, তাই জন্য সবাইকে বলছি আট বন্ধন গ্রুপের সঙ্গে যুক্ত হও। আর এই এক মাসেই অনেক বড় পরিবার তৈরি হয়ে গেছে এবং আমিও সেই পরিবারের একজন। সো যার যা প্রতিভা আছে, আট বন্ধন গ্রুপ তোমাদের সম্পূর্ণ সহায়তা করবে। এই আট বন্ধন গ্রুপ আমাকে এই সুযোগ করে দিয়েছে, এমন নয় যে আমি নিজে থেকে এসেছি। সো এবারে আমি ধীরে ধীরে লাইভের দিকে যাচ্ছি। শুরুতে আমি আমার শ্রদ্ধেয়, আমাদের সকলের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, কারণ ওনার আবৃত্তি দিয়ে না শুরু করলে লাইফটা অসম্পূর্ণ হয়ে যায়, তাই জন্য ওনার আবৃত্তি দিয়ে আমি শুরু করতে চাই। সো আমার প্রথম আবৃত্তি আমি পাঠ করছি। আবৃত্তির নাম বীর পুরুষ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, পালকিতে মা চড়ে দরজা দুটো করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে,
সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাসনি খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে। পায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা সায়ন, আমি চেষ্টা করব প্রথমে আমি আমার সিলেক্টেড আবৃত্তিগুলো করে নিলে তারপর চেষ্টা করব রিকোয়েস্ট রাখার। থ্যাংক ইউ। এরপরেই যার নাম আসে, যে মহান কবি বিদ্রোহী কবির নাম আসে, কবি কাজী নজরুল ইসলাম। তার লেখা বিদায় বেলায় কবিতাটি পাঠ করে শোনাবো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তুমি অমন করে গো বারে বারে, জল ছলো ছলো চোখে চেও না, জল ছলো ছলো চোখে চেও না। ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথাতুর আঁখি
কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হু হু করে বুক। চলার তোমার বাকি পথটুকু পথিক, ওগো সুদূর পথের পথিক। হায় অমন করেও অকরুণ গীতে আখির সলিলে ছেও না, ওগো আখির সলিলে ছেও না। দূরের পথিক তুমি ভাবো বুঝি তব ব্যথা কেউ বোঝে না। তোমার ব্যথার তুমি দরদি একাকী। পথে ফেরে যারা পথহারা, কোনো গৃহবাসী তারে খোঁজে না। বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথা লেখা কি। দূর বাউলের গানে ব্যথাহানে বুঝি ধুধু মাঠে পথিক। এ যে মিছে অভিমান পরবাসী, দেখে ঘরবাসীদের ক্ষতিকে। তবে জানো কি, তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়। পথিক, ওগো অভিমানী দূর পথিক, কেহ ভালোবাসিল না ভেবে আজও মিথ্যে ব্যথা পেয়ে যেও না। ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ঠিক আছে শ্রেষ্ঠা, আমি তোমাদের রিকোয়েস্ট আসছে যখন আর একটা কি দুটো আবৃত্তি করে তোমাদের রিকোয়েস্টে যাব। সবাইকে থ্যাংক ইউ। ওকে, আমি পরের আবৃত্তিতে চলে যাচ্ছি। এরপরে আমি যে আবৃত্তিটা করব সেটা একদম আধুনিক একটা আবৃত্তি বলা যেতে পারে। কবি আরণ্যক বসুর মনে থাকবে। এই কবিতার মাধ্যমে প্রত্যেকটা ব্যর্থ প্রেমিক, এই যুগের ব্যর্থ প্রেমিকের আর্তনাদ ভেসে উঠেছে। কবিতাটা সত্যি অসাধারণ কবিতা। আমি এটা পাঠ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। শুরু করছি। কবিতার নাম মনে থাকবে। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব।
তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে, পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব। তোমার মন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে, আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুব্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহ, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, আমার জলধারা তোমার অহংকারকে ছিনে। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই। মিলিয়ে নিও, পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে, থ্যাংক ইউ পল্লব, নিজেরও ভালো লাগছে তোমার ফেভারিট একটা কবিতা বলতে পেরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা সত্যি যে এই কবিতাটা শুনলে কৈশোরের কিছু কথা মনে পড়ে। হয়তো অফিসের তাগিদে বা বিভিন্ন কাজের তাগিদে আমাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, সেক্ষেত্রে আমরা বাড়ির দিকটা, ভালোবাসার দিকটা সব কিছুই ভুলে যাই এই দিনগুলোয়। তাই এই দিনগুলোই ফিরে পাওয়া কিছু ভালোবাসার কবিতার মধ্যে এটা একটা সেরা কবিতা, এটা আমারও মনে হয়। থ্যাংক ইউ সবাইকে। তো সায়ন অনেক আগে বলেছিল একটা কবিতার কথা, আমি চেষ্টা করব কবিতাটা বলার জন্য। সায়ন বলেছিল হঠাৎ দেখা, আমি যদি ভুল না হই সায়নের রিকোয়েস্ট ছিল হঠাৎ দেখা। হঠাৎ দেখা কবিতাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, খুবই সুন্দর। এটাও একটি একই ধরনের কবিতা বলা যেতে পারে, প্রেমের কবিতা একটি। শুরু করা যাক। তো আবার একবার বলে রাখি, যারা আমার ফ্রেন্ডসরা এই গ্রুপে যারা অ্যাড হয়েছো খুব রিসেন্ট, তোমরা হয়তো গ্রুপটা সম্পর্কে কিছু জানো না, থাকতে থাকতে হয়তো জেনে যাবে। গ্রুপটা পুরো সমস্ত রকম আর্ট নিয়ে তৈরি, আঁকা থেকে শুরু করে আবৃত্তি,
গান, নাচ, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ধরনের আর্ট নিয়ে তৈরি। গ্রুপটার আজকের 1 মাস পূরণ হলো। আমারও খুব আনন্দ লাগছে যে এই এমন একটা শুভ দিনে আমি আমার লাইভ করার সুযোগ পেয়েছি। তাই সব দিক থেকে আমি খুশি এই লাইভটা পাওয়ার জন্য, আর প্রথম জন্মদিনে আমি এই সুযোগটা পাওয়ার জন্য। হ্যাপি বার্থডে আট বন্ধন গ্রুপ। তো সবাই আমি রিকোয়েস্ট করব, সবাই কমেন্টে একবার করে হ্যাপি বার্থডে লিখে দাও। হ্যাপি বার্থডে আট বন্ধন গ্রুপ একবার করে লিখলে আমি খুবই খুশি হব। আর যত আমাদের মেম্বার্স বা যত অ্যাডমিন প্যানেলে যারা যারা আছে প্রত্যেকেই খুশি হবে আই থিঙ্ক। সো একবার করে আমার রিকোয়েস্টটা রেখো, প্রত্যেকে একবার করে হ্যাপি বার্থডে লিখে দাও কমেন্টসে, তাহলে প্রত্যেকের খুবই ভালো লাগবে, যেহেতু এটা প্রথম হ্যাপি বার্থডে। আমি শুরু করছি। আমার একজন দর্শক বন্ধু, আমার নিজেরই বন্ধু সায়নের একটা রিকোয়েস্ট দিয়ে হঠাৎ দেখা আবৃত্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানে ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে। বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে? একটুকু রইলেম চুপ করে। তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। থ্যাংক ইউ শ্রেষ্ঠা হ্যাপি বার্থডে বলার জন্য। সায়ন থ্যাংক ইউ।
প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্টস করছো, খুব ভালো ভালো, আমারও খুব ভালো লাগছে। আমার লাইফের এটা প্রথম লাইভ প্রোগ্রাম, আর এই সুযোগটা করে দিয়েছে আর্ট বন্ধন, তাই আবারও একবার প্রত্যেক অ্যাডমিন প্যানেলের প্রত্যেকজনকে আমার ধন্যবাদ রইল। আমি সবার নাম নিতে পারবো না যারা হ্যাপি বার্থডে বলছো, কারণ লাইভ মাত্র 40 মিনিটের। প্রত্যেককে ধন্যবাদ। একজন কমেন্ট করেছিল, রিকোয়েস্ট করেছিল, আই থিঙ্ক শ্রেষ্ঠা, আই থিঙ্ক কমেন্ট করেছিল যে রিকোয়েস্ট একটা কবিতা। আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, যদি আমি খুব ভুল না হই। ঠিক আছে, আমি লিরিক্সটা এখন ঠিক আমার কাছে নেই, আমি পাঠই করছি। সো শুরু করছি। এটা ভবানী প্রসাদ মজুমদারের লেখা, বাংলাটা ঠিক আসে না। শুরু করছি কবিতা বাংলাটা ঠিক আসে না, ভবানী প্রসাদ মজুমদারের লেখা। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গল থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোমবাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএন পিসি। এই ভাষাতে তাই হলেও দিশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব,
কৌটোর দুধ খাওয়াই স্বভাব, ওই দুধের তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বায়রন ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। থ্যাংক ইউ সবাইকে। থ্যাঙ্কস সবাইকে ধন্যবাদ। এবারে আমি রাজশ্রী কমেন্ট করেছিল রিকোয়েস্ট নিয়ে একটা, আমার সকল কাটা ধন্য করে। কবিতাটা করব একটু পরে, তার আগে আমি আমার নিজের একটা লেখা কবিতা পড়ে শোনাবো। আসলে নিজের লেখা বলতে তেমনভাবে নয়, আমি ইউটিউবে ছাড়ার জন্যই নিজে লিখতাম, সেখান থেকে একটা কবিতা তোমাদের বলে শোনাচ্ছি। কবিতাটা ঠিক এই ধরনের নয়, সম্পূর্ণ আলাদা। এখনকারের যে পরিস্থিতি, এই লকডাউন পরিস্থিতিতে যেসব ত্রাণ সরকার দিচ্ছে বা এনজিও দিচ্ছে, যেসব গরিব মানুষদের যারা খেতে পারছে না বা অভাবে অনটনে দিন চালাচ্ছে, তাদেরকে যেমন সাহায্য করছে তেমন কিছু কিছু, সবাইকে বলবো না, কিছু কিছু এনজিও বা কোনো কোনো পার্সন ক্যামেরা ইউজ করছেন, তার ফলে অনেক রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। অনেকে ত্রাণ নিতে চাইছেন না, নিজের গরিবত্ব লোকের সামনে দেখাতে চাইছেন না। সো সেই নিয়েই একটা আমি কবিতা লিখেছি, সেটা পাঠ করে শোনাবো। আশা করি সবার ভালো লাগবে। শুরু করছি। কবিতার নাম আমি শশীকান্ত। ওহে শশীকান্ত, একবার এদিকে শোনো তো। শুনলাম নাকি কাল তুমি দান দিয়েছো ফেরত। খুব সাহস তো, একে পাচ্ছ না খেতে, দুর্দিনে দুবেলা জুটবে কি? দান ফেরত দিয়ে যে বড় অপরাধ তুমি করেছো, তার খেসারত দেবে কি? আরে উত্তর দাও, উত্তর দাও। চুপ করে কেন তুমি? নাকি আজকাল দম্ভ হয়েছে? আছে তো শুধু ভিটে ভূমি। আমি এক দুর্ভিক্ষে মোড়া মানুষ, স্বভাব বড়ই শান্ত। দিন এনে দিন চালাতাম। হ্যাঁ, ঠিক ধরেছ, আমি সেই শশীকান্ত। একটু আগে ফিরছিলাম বাড়ি, বাজার গেছিলাম চাল আনতে। বিধায়ক সাহেব যে দাঁড়িয়েছিলেন, পারিনি তাকে চিনতে। ডেকে তো কইলেন অনেক কিছু,
অনেক উচ্চ বাক্য। পাঞ্জাবি পাজামার বেশভূষা তার একদম পরিপাট্য। মুখে মুখে অবশ্য বলিনি কিছুই, ভয় লাগে যে 2 টাকা রোজগার করে পাই। ওনার মুখে মুখে কি তর্ক করা সাজে? বলিনি ঠিকই, যদিও অনেক কিছুই বলা ছিল বাকি। রোজ যে দারিদ্রতার ছায়া জুড়ে সুখের আঁচড় কাটি, কখনো তো দেখেন না আমায়, খোঁজও নেন না বিশেষ। ব্যতিক্রম শুধু ভোটের আগে, তখন আমায় দেন ধন্যবাদ অশেষ। আরে কখনো তাকিয়ে দেখেছ আছি আমরা কিভাবে? কষ্টে মোরা আছি খেয়ে বেঁচে, চলছে বড়ই অভাবে। তোমরা তো অট্টালিকায় গিলছ চব্বচস্য, এসেছ এখন ক্যামেরা নিয়ে দিতে হাতে 2 মুঠো শস্য। এদিকে বলছো দান দিচ্ছি, হাতে আবার ক্যামেরা। গরিব হলেও সম্মান আছে, আমি শশীকান্ত নেহেরা। হঠাৎ দেখি দান দিতে এসে ক্যামেরায় রাখছে ভাষণ। ভাবলাম বোধহয় ভোট এসেছে, তাই এত ঘটা আয়োজন। কানে এলো তা নয় তো, এই যে দেখি অন্য ব্যাপার। কিছু মনে করবেন না, ক্যালেন্ডারই পাই না আর দেশের খবর। শুনেছিলাম কাজ বন্ধ আছে, যেতে মানা সব কাজে। আমরা জানবো কিভাবে ভাইরাস রোগ ছড়াচ্ছে আজে বাজে? সত্যি বলতে কি, সংসারে আমরা 3 জন প্রাণী। বউ রাঁধে বাড়ে, খোড়া মেয়েটা ঘরেই থাকে, আমি বাইরের জগৎটা জানি। সকাল থেকে বেরিয়ে পড়ি রিক্সাটা হাতে নিয়ে, স্টেশন থেকে বাস ডিপো। ভাড়া মাত্র 10। কিছু জনের এতেও আপত্তি, তারা দেয় আবার কমিয়ে। এভাবেই দিন কেটে যায়। দুপুরের জন্য মুড়ি নিয়ে যাই, যাত্রী না থাকলে রিক্সাটা 1 এদান্তম পুণ্যি নয় কো, লোক হাসানো এটা। দান না নেওয়ায় অপরাধী আমি, খেসারত কি দেব সেটা? আচ্ছা, খেসারতটা কি কারণে চাইছে? একটা ভিডিও কমলো বলে, নাকি মোর মুখে প্রতিবাদের সুর গাইছে? আমি অত শত বুঝি না বাপু, আমি আজ বড়ই ক্লান্ত। ওইখানিক ভিটে ভূমিতেই সুখে আছি, আমি শশীকান্ত। ধন্যবাদ সবাইকে। এরপরে আমি একটা কবিতা বলতে চাই। আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছিল, হয়তো আজকের সে লাইভে আসতে পারেনি। তার রিকোয়েস্ট ছিল শুভ দাশগুপ্তের লেখা জন্মদিন। সত্যি আমারও খুব একটি প্রিয় কবিতা, তাই আমি জন্মদিন কবিতাটা পাঠ করে শোনাতে চাই। সবার খুব প্রিয় কবিতা আমি আশা করব, কারণ জন্মদিন কবিতাটা সত্যি মানে অসাধারণ কবিতা। সো আমি শুরু করছি, কারণ আর বেশি লেট করব না, ও অনেকটাই টাইম চলে গেছে।
শুরু করছি আমার নেক্সট কবিতা, শুভ দাশগুপ্তের লেখা জন্মদিন। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমল হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতোই, অভাবে অন্টনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে। বলতেন, দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম। সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে। তোকে আমরা একে একে ধান দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা, তিনি বলতেন, বেঁচে বর্তে থেকো। তুই জিজ্ঞেস করতিস, মা বর্তে মানে কি মা? আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম, বলতাম না কিছুই। শুধু মনে মনে বলতাম, ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। আমার খোকন যেন সত্যি মানুষ হয়, ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ। কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা আয় হতো। ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাউ দাউ অভাবের আগুনে সে রসদ পুড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম, আসছে মাসে একটা জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন, বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আছে। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরও দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার এক টানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে জীবন্ত করে রাখত। তখন বলতেন আমায়, খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন। শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে। কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম, ধুর, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা আলপনা উঠোনে আবহ সঙ্গীতের ভেতরে বসে বসে পড়া মুখস্থ করতিস। আর ঈশ্বর আমাদের নিরাশ করেন। তুই কত বড় হলি, বাবা বললেন আরো পড়, উচ্চ শিক্ষাই উচ্চ সম্মানের একমাত্র। তুই আরো পড়লি, তারপর কত বড় অফিসে
মনে আছে মাইনে হাতে পেতেই তুই কত কি কিনে এনেছিলি? এখন তো আমরা উঠে এসেছি। সো গাইস, আই এম রিয়েলি সরি। ঝড়ের পর থেকে আমি প্রথমে বলেছিলাম, ঝড়ের পর থেকে আমার ব্রডব্যান্ডটা কাজ করছে না, তাই নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছে। এই নিয়ে 3বার নেটওয়ার্ক গেল। আর এভাবে আমি চাই না আর বেশি লাইভ করতে, কারণ অলরেডি 45 মিনিটস ওভার হয়ে গেছে আই থিঙ্ক। তোমরা এরপরে যদি আমি আরও সুযোগ পাই তো আমি আবার লাইভে আসব, যদি আট বন্ধন আমাকে কোনো সুযোগ দেয়। এই কবিতাটা যেটা অসমাপ্ত রয়ে গেল, সবাই আট বন্ধনের সঙ্গে জুড়ে থেকো। এটা আমারও খুব একটি প্রিয় কবিতা। আমি কবিতাটি পুরো আট বন্ধনে করে শোনাবো। শুধুমাত্র এই কবিতাটি আট বন্ধনে আমি পোস্ট করব। আর যেসব কবিতা বাকি রয়ে গেল, পরে যদি আমি কখনো সুযোগ পাই তো আবারও যদি লাইভে আসি। আর আমি রাজশ্রীর কাছ থেকে খুব খুব পরিমাণে দুঃখিত, আমি সরি চাইবো। একে নেটওয়ার্ক প্রবলেম, তার উপর টাইম ওভার হয়ে গেছে, তাই তোমার রিকোয়েস্টে রাখতে পারলাম না। সো চিন্তা করো না, আট বন্ধন যদি আমাকে পরে আবার কোনো সুযোগ দেয় আমি অবশ্যই লাইভে আসব। আর এছাড়াও আট বন্ধনের সঙ্গে জুড়ে থেকো সবাই। আট বন্ধনে আমি আমার প্রতিটি পোস্ট করব, প্রতিটি কবিতা পোস্ট করব। আর যে কবিতাটা ইনকমপ্লিট রয়ে গেল, জন্মদিন, কবিতাটা মেইনলি ছিল আজকের রিকোয়েস্টের জন্য শুধুমাত্র নয়, তার উপর এখানে আট বন্ধনেরও আজকের জন্মদিন, তাই সেই উপলক্ষেই বলার ছিল, কিন্তু হয়তো নেটওয়ার্ক সায় দিল না। সো আট বন্ধনের সঙ্গে জুড়ে থেকেও আমি পরে পরে আরও পোস্ট করব। আর তোমরা আট বন্ধনের পরবর্তী লাইভ দেখতে পাবে আগামী পরশু। তবে অফিসিয়ালি এটা ঘোষণা আমি করছি না, কারণ অফিসিয়ালি ঘোষণা হবে কাল, কারণ কার লাইভ আছে অফিসিয়ালি কাল ঘোষণা হবে। সো সবাই খুব ভালো থেকো, লকডাউনে সেফ থেকো। একটাই কথা, স্টে হোম, স্টে সেফ। সো আজকের আর কথা বাড়াচ্ছি না, গুড বাই। যারা যারা লাইভে এসেছিলে আবারও একবার সরি চেয়ে নিচ্ছি আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য। আর অ্যাডমিন প্যানেলকে আমি যাওয়ার আগে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। পুরো অ্যাডমিন প্যানেল বা পুরো যারা আট বন্ধন গ্রুপের মেম্বার আছো, এত সাপোর্ট করার জন্য, এই সুযোগটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি সাপোর্ট করো নিশ্চয়ই আট বন্ধন গ্রুপ আরও এগিয়ে যাবে। সুতরাং সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং ক্ষমাপ্রার্থী হয়ে আমি আমার আজকের লাইভ সমাপ্ত করছি। ধন্যবাদ।